নমস্কার বন্ধুরা, আরেকটি গল্পে আপনাদের স্বাগত। সামনেই ৮ মার্চ নারী দিবস আসছে এবং বড় বড় বুকুনিতে ভরে যাবে ফেসবুক, সোশ্যাল মিডিয়া। আমি নিজেও লিখেছি গত বছর ২ বছর আগে আমার লেখা একটি আর্টিকেল ইংরেজি পত্রিকাতে বহুল প্রচারিত, নর্থ ইস্ট কালার বলে, এটা ত্রিপুরাতে খুব প্রচলিত, সেখানে প্রকাশিত হয়েছিল। এবং আমি নারীদের নিয়ে এমনিতে আরেকটি বাংলাতেও আর্টিকেল লিখেছিলাম বেশ কয়েক বছর আগে, ২০২০-তে। সেটিও আরশি কথা বলে একটি পোর্টালে অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছিল। কারণ নারীদের অবস্থান ভীষণই চিন্তাজনক। হ্যাঁ, এই ভারতবর্ষে দু ধরনের ভারতবর্ষ আছে। একটি শ্রেণী অত্যন্ত সুবিধে পাচ্ছে, সমস্ত দিকে সুবিধে পাচ্ছে, উন্নত হচ্ছে। আরেকটি শ্রেণী কোনো রকমই আলো পাচ্ছে না, একেবারেই অন্ধকারে এরা আছে। এরকমই একটি গল্প নিয়ে আমি আসছি আজকে। কৌশর নাম। কৌশর গল্পটি লিখেছিলাম 2018-তে। গল্পটি আমার লেখা গল্পের মধ্যে আমার মনে হয়েছে এটি সবচেয়ে দুর্বলতম গল্প। কারণ যেভাবে লিখতে চেয়েছিলাম শেষটা, পরিণতিটা আমি বেশি দীর্ঘ করতে পারিনি, ইচ্ছে হয়নি। এটা দীর্ঘ করার মানে প্রচুর উপাদান ছিল, মাল মশলা ছিল, কিন্তু একটি ছোট গল্প হিসেবেই আমি লিখেছিলাম। এবং মধ্যপ্রাচ্যে প্রচুর মেয়েদের পাচার হয়। আপনারা রিসেন্টলি নেটফ্লিক্সে দেখবেন দিল্লি ক্রাইম, উড়তা পাঞ্জাব, তারপর আরও একটি কী জানি দেখলাম, একটি সিরিয়াল, সেখানে মহিলাদের পাচার হয়। ওইগুলো দেখে মন ভীষণই ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। ড্রাগ এবং সেক্স র্যাকেট, যুবতী মেয়েদের, অল্প বয়সী মেয়েদের পাচার করা হয়, বউ কেনা বেচা হয়। হরিয়ানা, পাঞ্জাব, হরিয়ানা বিশেষ করে, সেখানে মেয়েদের সংখ্যা এত কম যে সেখানে রাজস্থান এসব জায়গাতেও বউ, এরা কয়েক লক্ষ টাকা দিয়ে মানে বউ কেনা বেচা হয়। এবং চাকুরির প্রলোভন দেখিয়ে প্রচুর অল্প বয়সী মেয়েদের ফাঁদে ফেলে এদের মানে তারপর এদের নিয়ে বিক্রি করে দেওয়া হয় বিভিন্ন, এবং কন্টেনার ভর্তি করে মেয়ে পাচার হচ্ছিল। আপনারা দিল্লি ক্রাইম যদি দেখেন নেটফ্লিক্সে, সেখানে দেখতে পারবেন। আরেকটি কি একটা দেখলাম, মনে আসছে না, সেটিও খুব কোহরা। কোহরাতেও দেখিয়েছে কীভাবে চলে। এটিও নেটফ্লিক্সে আপনারা দেখবেন। এই গত সপ্তাহে দুটো দেখে আমি ভীষণ ভারাক্রান্ত হয়েছিলাম। তারপর মনে পড়লো যে কৌশল গল্পটি লিখেছিলাম, আচ্ছা এটি পাঠ করি। এটা ভুলেই গেছিলাম এটা লেখা। তো ঠিক আছে, এটা শুনুন। কৌশল, মৌসুমী ভট্টাচার্য। 15ই আগস্ট সকালে কৌশল টিভি দেখছিল। প্যারেড দেখাচ্ছে, পতাকা উত্তোলন। সারা জাহাসে আচ্ছা, টিভির সাথে সেও গলা মেলায়। হায়দ্রাবাদে থাকলে এখন স্কুলে থাকতো। একটা উৎসবের আমেজ থাকে এই দিনটাতে। মনটা উদাস হয়ে যায় তার। ছোট ভাই ফাহিম, বোন ফতিমা কি মজাই না করছে। দীর্ঘশ্বাস ফেলে বাতায়নে দাঁড়ায়। বিষণ্ণতা গ্রাস করে তাকে। মাত্র 17 বছর বয়সেই তাকে নিকা দিয়ে পাঠিয়ে দেয় এই সুদূর বিদেশে, ওমানে। কিনে এনেছে তাকে তার স্বামী মোহাম্মদ, তার আব্বাজানকে মোটা টাকা দিয়ে। 22 বছরের বড় এক ভিনদেশির সাথে কি করে আব্বা নিকা দিয়ে দিল? আরবিতে কথা বলে সবাই। কৌশল নির্বাক হয়ে ফেলফেলিয়ে দেখে, কিছুই বুঝতে পারে না, জরুরি কথাও বোঝাতে পারে না। সারাদিন বোবা হয়ে থাকা কি কষ্টের। শহরের এক প্রান্তে পুরনো ভিলাতে থাকে মোহাম্মদ ও তার পরিবার। মনে হয় ইতিহাস থমকে আছে এখানে। মোহাম্মদের এমু পাখি, ময়ূরের শখ, বেশ কয়েকটা এমু ও ময়ূর পোষা আছে। কৌশল তাদের সাথে কথা বলে, নিজের হাতে খাওয়ায়। ওদের মতো সেও বন্দী, তাকেও কিনে আনা হয়েছে। ভিলাতে মোহাম্মদের বৃদ্ধ মা বাপ, এক মাঝবয়সী মহিলা থাকে, সালমা। আম্মি খুব কাঁদছিল, আব্বাকে মানা করছিল কৌশলকে না বিক্রি করতে। কিন্তু আব্বা যে খুব গরিব। যখন মুনিয়া ফুফি এই প্রস্তাব আব্বাকে দেয়, তার আব্বা লোভ সামলাতে পারলেন না। এমনিতেই কৌশল আর ফতিমাকে দেখতে পারে না তার আব্বাজান ইমানুল। ছোট ব্যবসায়ী ইমানুল, কোনো রকমই সংসার চলে। মেয়েদের কোথাও তো বিয়ে দিতে হবে। মুনিয়া এই ব্যবসা করে অনেক দিন। কয়েকবার হিউম্যান ট্রাফিকিংয়ের অপরাধে অ্যারেস্ট হয়, কিন্তু দুদিনে বেরিয়ে আসে।
হায়দ্রাবাদে এই ব্যবসা অনেক দিনের। আরব, ওমান, মিডল ইস্ট থেকে শেখ সাহেবরা আসে, কম বয়সী বিবি কিনে নিয়ে যায়। কৌসরের এখানকার তরতরিকা রপ্ত করতে তকলিফ হচ্ছে খুব, যদিও স্বামী মোহাম্মদ লোকটা ভালো, নানা উপহার নিয়ে আসে, মিষ্টি হেসে কথা বলে, কিন্তু ভাষা না জানায় কৌসর বুঝতে পারে না। অস্বস্তিতে সিটিয়ে থাকে সে। রাতে যখন আদর করতে আসে কৌসরের কান্না পায়, নোংরা ছবি দেখিয়ে নানা পোজ দিতে বলে, কৌসরের বমি পেয়ে যায়। কথা সব আকার ইঙ্গিতেই চলে। একদিন তো সে টয়লেটেই বসেছিল। মোহাম্মদ খুব রাগ করেছিল সেদিন। সালমার সাথে মোহাম্মদের সম্পর্ক বুঝতে পারল না এখনও। সাবর সাবর বলে সালমা কিছু মোহাম্মদকে বোঝাচ্ছিল। সালমা পরে কৌসরকেও বোঝায়, কিছু উর্দু শব্দ থাকায় কৌসর বোঝে সে কেনা দাসী। মোহাম্মদ যা চায় সেইভাবে মন জুগিয়ে চলতে হবে, নইলে আরেক বিবি নিয়ে আসলে তার মুশকিল বাড়বে বই কমবে না। একদিন মোহাম্মদ বেড়াতে নিয়ে গিয়েছিল বিশাল এক নিশান গাড়িতে। এত সুন্দর গাড়ি, এসি চলছে, অপূর্ব সেই সমুদ্র সৈকত। কৌসর এর আগে সমুদ্র দেখেনি, হায়দ্রাবাদের সেই গলির বাইরে কিছুই দেখেনি। বালিকা সুলভ আনন্দে সে জুতো খুলে জলে পা ভেজায়। পরনের কালো বোরখাটা খুলে ফেলে দৌড়তে ইচ্ছে করছিল তার। নির্জন বেলাভূমি, কিছু লোকজন ঘোরাঘুরি করছে। এক মেমসাহেব আধা ন্যাংটো হয়ে সাঁতার কাটছে। কৌসরের দেখে যদিও লজ্জা লাগছিল, কিন্তু ইচ্ছে হচ্ছিল খুব। কেন যে সব বাধা। বালিতে রং বেরঙ্গি কাঁকড়াগুলো দেখে হিংসে হয়, কি মজা এগুলোর। মোহাম্মদ এক খোলা ডিঙি ভাড়া করে, তাতে চড়ে বসে ওরা। পরন্তু বিকেলে আরব সাগরে নৌকো ভ্রমণ বেশ ভালো লাগে কৌশলের। বড় ঢেউ কাছে এলেই অজান্তেই মোহাম্মদের হাত ধরে ভয়ে, লজ্জা পেয়ে ছেড়ে দেয়। সবই ঠিক ছিল, শুধু মোহাম্মদের বদলে তার পাশে যদি আদনান থাকতো। 13 বছর বয়স থেকেই পাশের বাড়ির আদনানকে তার ভালো লাগতো। হায় আল্লাহ, এ কী ভাবছে সে, এ গুনাহ। পরপুরুষ এখন আদনান। চমকে উঠে ভাবে, এভাবেই কি জীবন কাটবে তার? শেষ করে দিলে কেমন হয়? না, আজ থাক। আরব সাগরের জল তো ফুরিয়ে যাচ্ছে না, মোহাম্মদকে একটু হাতে রাখতে হবে। ফেরার পথে মোহাম্মদ ওকে হায়দ্রাবাদে ফোন লাগিয়ে কথা বলিয়ে দিল। ওখানে তো সাধারণ সস্তা মোবাইল, শুধু কথাই বলা যায়। আম্মি, তোমাদের দেখতে ইচ্ছে করে, কবে জানি আবার দেখব। কৌসরের মুখ ম্লান হয়ে যায়, চোখে জল এসে যায়। সেই যদি আম্মি ভাই বোনকে দেখতে পেত, আবার কবে দেখবে কে জানে। মোহাম্মদ তাকে মোবাইল দেখিয়ে কিছু বলল, বোধ করি কৌসর রোজই কথা বলতে পারবে বা ওকে মোবাইল দেবে এমন কিছু কৌসর আন্দাজ করল। পরের দিন মোহাম্মদ এক স্মার্ট মোবাইল গিফট করলো তাকে, শিখিয়ে দিল কি করে ব্যবহার করতে হয়। কৌসরের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই উপহারের দাম তাকে দিতে হবে। কথাটা মনে হতেই সিটিয়ে গেল সে। মোহাম্মদের হাসি মুখে বারবার কাছে আসা, অন্তরঙ্গ হবার চেষ্টা, সব কিছু তাই ইঙ্গিত করছে। কৌসর ভাবে এই পরিস্থিতি থেকে তো তার রেহাই নেই, তবে কেন সে নিজের ফায়দা ভাববে না? মোহাম্মদকে দিয়ে তার শখগুলো কেন পূরণ করে নেবে না? কয়েকদিনের জন্য হায়দ্রাবাদ ঘুরে আসবে, শুধু রাতটুকু সহ্য করতে হবে। ক্রেতা বিক্রেতার সম্পর্ক তাদের, কিন্তু সে দাসী হয়ে থাকবে না। শুধু রাতের কথা মনে এলেই হাত পা ঠান্ডা হয়ে যায়। ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব আরবি ভাষা শিখে নিতে হবে, সালমার সাথে অন্তরঙ্গতা করে শিখে নিতে হবে সব। কেউ যেন বুঝতে না পারে এটা ওর অভিনয়। কয়েকদিন পর গভীর রাতে মোহাম্মদকে খুশি করতে বাধ্য স্ত্রী হয়ে সব মেনে নেয়। ভাঙা ভাঙা আরবিতে বলে, অনেক দিন মা বাবাকে দেখি না, খুব ইচ্ছে করছে হায়দ্রাবাদ ঘুরে আসি কয়েকদিন। মোহাম্মদ খুশি মনে ছিল। এই প্রথম কৌসর তাকে বাধা দেয়নি, আগ্রহ দেখিয়েছে, কিন্তু আজই এই আবদার। থাক, বাচ্চা বই তো নয়। হাসি মুখে মাথা নাড়ে, সম্মতি জানায়। কৌসরের গাল টিপে ইঙ্গিতে জানায় রোজই এমনভাবে খুশি করতে হবে। রক্তাক্ত কৌশর যন্ত্রণা চেপে মাথা নাড়ে, জোর করে হাসি আনে। কিশোরী মনকে মেরে দিয়ে এক পরিণত নারী হবার প্রচেষ্টা চালায়। বাস একবার হায়দ্রাবাদ যেতে পারলে হয়, ততদিন তাকে সহ্য করতেই হবে। জীবনের কুৎসিক দিকটাতে মানতে গেলে কিছু স্বপ্ন তো ভীষণ দরকার।
হায়দ্রাবাদ গিয়ে কত মস্তি করবে এই স্বপ্নে বুঁদ হয়ে সে তার অপরিণত কিশোরী শরীরকে প্রস্তুত করে দলিত মথিত হবার জন্য। ভেবে নেয় হায়দ্রাবাদ থেকে আর ফিরে আসবে না, যা থাকে নসিবে দেখা যাবে। ততদিন ততদিন আল্লাহ যেন দোয়া করে, নইলে সাগরের জল তো আছেই। সমাপ্ত। এই গল্পটি লিখেছিলাম এখানে মিডল ইস্টে, বিশেষ করে ওমানের পার্শ্ববর্তী দেশ ইয়েমেনে এরকম ঘটনা ঘটে, ওমানেও হয়। আমি ওমানে থাকি, মানে বর্তমানে আছি। তো এ নিয়ে বিশেষ আলোচনা করা যায় না, কারণ ওমান খুব শান্তিপূর্ণ দেশ, খুবই ভালো দেশ। এমনিতে আমরা খুবই ভালো আছি বিদেশি হিসেবে। পাশে থাকুন, সাথে থাকুন, সাবস্ক্রাইব করে আমার গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন।